পুরো দেশ জুড়ে বিএনপির কিছু নেতাকর্মীদের নিয়ে সংশয় তৈরি হয়েছে। স্পেশালি বিএনপির যেই নেতাকর্মীদের নিয়ে সংশয় তৈরি হয়েছে, তাদের সংশয়টি আসলে অন্য কিছু না। তাদের সংশয়টি হচ্ছে তাদের মুখের ভাষা নিয়ে, বক্তব্য নিয়ে, বা তারা কতখানি স্পষ্ট বক্তব্য জনগণের সামনে রাখতে পারছেন কিংবা মিডিয়ার সামনে রাখতে পারছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, তারা যখন মিডিয়াতে কথা বলছেন তখন তাদের কথাবার্তার কোনো ব্যালেন্স থাকছে না, এবং সেই ব্যালেন্স এমনভাবেই নষ্ট হচ্ছে যা জনগণের সামনে কিংবা সমাজের সামনে একটা নেগেটিভ বার্তা চলে যাচ্ছে। এবং একই সঙ্গে বিএনপিকে এই জায়গাগুলো যদি দ্রুততম সময়ের মধ্যে বিএনপি যদি এগুলোকে কন্ট্রোল করতে না পারে, তবে আমি বলবো বিএনপির সামনে ভরাডুবি, এবং বিএনপির মান সম্মান ইজ্জত যা কিছুই আছে তাদের একদম বস্তা বেঁধে তারপরে তাদের সেখান থেকে হয়তো বা ভবিষ্যতে বিদায় নিতে হতে পারে। তার মূলত কিছু কারণ নিয়েই আজকের এই পুরো মতামতটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং আশা করছি পুরো মতামতটি আপনারা শুনবেন এবং আপনারা আপনাদের মূল বক্তব্যটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন। দেখুন দর্শক, কিছু কনস্ট্রাকটিভ আইডিয়া কি এবং কিছু কনস্ট্রাকটিভ ওয়েতে যদি বিএনপি চলতে পারে কিংবা বিএনপি যদি সেই জায়গাগুলোর উপর আরও বেশি কাজ করতে পারে, তবে আমার কাছে মনে হয় বিএনপি জনগণের আরও কাছে পৌঁছতে পারবে। কারণ ইতিমধ্যে আমাদের যারা সংবাদ মাধ্যম রয়েছে কিংবা যারা সংবাদকর্মী রয়েছে, তারা অনেকাংশেই কিন্তু আমরা সেই জায়গাগুলো অনুধাবন করতে পারছি। যদিও একটা সমাজের মধ্যে একটা কথা রটে গেছে যে বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় আসছে। আসলে বিএনপি ক্ষমতায় আসছে সেটি বড় কথা না। বিএনপি ক্ষমতায় আসার পর তাদের আচরণগত জায়গাটি কি হবে সেটি মানুষের সামনে ফুটিয়ে তুলতে হবে বলেই আমি মনে করছি। কারণ বিএনপির যে রাজনৈতিক ধারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেই ধারাটি হচ্ছে তারা সেই একই গতানুগতিক একটা ধারা। আমরা যদি উচ্চ পর্যায়ে বিএনপির যে উচ্চ পর্যায়ে আমরা যদি বলি তারেক রহমানের কথা যদি চিন্তা করি, এবং কিছু তারেক রহমানের ঘনিষ্ঠজন যারা রয়েছে, আমি একটু সিনিয়র সিটিজেনকে বাদ দিচ্ছি। আর বিএনপিতে মজার ব্যাপার হচ্ছে সিনিয়র সিটিজেন ছাড়া তেমন ইয়াং এবং ডাইনামিক কোনো পার্সোনালিটির নেতাকর্মী ইশরাক ছাড়া আমরা ঠিক কেন্দ্রীয় পর্যায়ে কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। কিন্তু সেই সিনিয়র সিটিজেনকে যদি আমরা বাদ দিই, তবে আসলে বিএনপির তেমন কোনো আহামরি নেতা নাই যারা, বা তেমন কোনো পার্সোনালিটি সম্পন্ন নেতা নাই যারা বিএনপিকে সামনের সময় লিড দিতে পারবে। একমাত্র দেখা যাচ্ছে যে তারেক রহমান এই মুহূর্তে বিএনপির কাণ্ডারি বলা যেতে পারে, এবং সে তারেক রহমান অনেক কিছু চেষ্টা করছে তার নিজের মতো করে জনগণের সামনে তুলে ধরবার, কিন্তু সেটি জনগণের সামনে এক্স্যাক্ট পোর্ট্রে করতে পারছে না। তার মূল কারণটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত তার নেতাকর্মীরা। আমরা যদি একটু উদাহরণ হিসাবে দেখি, মির্জা আব্বাসের কথাবার্তা সাম্প্রতিক সময় যা দেখলাম, এবং আমরা যদি কেন্দ্রীয় নেতাকর্মী ছাড়া আমরা যদি ধরেন ডিস্ট্রিক্ট লেভেলের নেতাকর্মীদের কথাই যদি আমরা বলি না কেন, তবে সেই ডিস্ট্রিক্ট লেভেলের নেতাকর্মীদের তো আমরা বাদই দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? তাদের কথাবার্তার মধ্যে একটা ব্যালেন্স থাকবে না, তাদের কথাবার্তা এদিক সেদিক হবে, সেটাই বরং হওয়ার কথা। কারণ তাদের থেকে আমাদের আশা অনেক বেশি, কিন্তু তাদের নামে কমপ্লেইন তার থেকেও বেশি। এখন সব থেকে বড় কথা হচ্ছে এই তাদেরকে কন্ট্রোল করার জায়গাটা কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীদের, তাই না? আমি যদি উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি মির্জা আব্বাসের কথা, আপনারা যদি দেখেন সাম্প্রতিক সময় মির্জা আব্বাস যে বক্তব্যগুলো রাখছেন বা তার কথাবার্তার যে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি চাইলে আরও জঘন্য ভাষায় গালি দিতে পারি ইউটিউবারদের কটূক্তির জবাবে। মির্জা আব্বাস একটা ইউটিউবার একটা রাজনৈতিক ব্যক্তিকে কটূক্তি করতেই পারে, অবশ্যই তিনি যদি কটূক্তির পাত্র হয়ে থাকেন তাকে কটূক্তি করা যেতেই পারে। আপনি যদি ক্রিটিসিজম নিতে না পারেন তাহলে রাজনীতি করার অধিকার আপনার নাই বলেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ আপনারা যারা সিনিয়র নেতাকর্মীরা এই মুহূর্তে কেন্দ্রীয় জায়গাটি দখল করে রেখেছেন বা কেন্দ্রীয় পর্যায়ে রয়েছেন, আপনাদের হয়তো বা একটা সময়ে বিএনপিতে অনেক কিছু দেবার ছিল, কিন্তু এই মুহূর্তে এই সময়ে এসে আপনাদের বিএনপিকে দেবার কিছু নাই, বরং আপনাদের ভাষ্য এবং কথাবার্তার প্যাটার্নের কারণে
আপনাদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বরং সেই জায়গা যদি আরও ইউথরা আসে বা ইয়াং পার্সোনালিটি যারা আসে, তারা বিএনপিকে আরও জনপ্রিয় করে তুলতে পারে বলেই আমার কাছে মনে হয়। কারণ আপনাদের যে সময় ছিল, সেই সময়ে আপনারা যথেষ্ট দিয়েছেন বিএনপিকে, কিন্তু সেই সময়ের রাজনীতি আর এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোনোটাই কিন্তু এক না। অতএব এক ইউটিউবাররা যদি আপনারা গত 16 বছরে দেখেছেন কিভাবে ইউটিউবাররা শেখ হাসিনার এবং তার সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং তার পরিণাম কি হয়েছে, পরিণতি কি হয়েছে, সেটি আমরা দেখেছি, জানি। অতএব আপনি এভাবে গালমন্দ করে আপনি যদি আপনাদের এগেনস্টে এইভাবে ইউটিউবাররা লেগে যায়, তবে আপনাদের মান সম্মান ইজ্জত আর কিছু থাকবে না বলেই আমার কাছে মনে হয়। এবং সব থেকে বড় কথা, বিএনপির যে রাজনৈতিক গতানুগতিক যে রাজনীতির ধারা, সেই ধারা থেকে বিএনপিকে দ্রুততম সময়ের মধ্যে বেরিয়ে আসাটাই আমার কাছে মনে হচ্ছে খুবই একটা রাইট ডিসিশন হবে বলেই আমার কাছে মনে হচ্ছে। কারণ যদি রাইট সময়ে সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত বিএনপি না নিতে পারে, তবে বিএনপির জন্য কিন্তু একটা বড় ধাক্কা সামনের সময়ে হয়তোবা অপেক্ষা করবে। অতএব বিএনপি একটা বাংলাদেশের একটা সুস্থ রাজনীতি ধারা চালু হোক, সেটা আসলে আমি চাই। এবং আমার চাওয়ার জায়গা থেকে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবেই আমি বলতে চাই যে বিএনপির একটা মিডিয়া ভীতি আছে বলে আমার কাছে মনে হয়। স্পেশালি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে একটা মিডিয়া ভীতি আছে, এবং এই মিডিয়া ভীতির কারণেই আজকে তাদের এই দুর্দশা। আমি নাম মেনশন করব না, আমি ব্যক্তিগতভাবে যখন একজনকে অ্যাপ্রোচ করছি একটা সাক্ষাৎকারের জন্য, সাক্ষাৎকার আমি নিতে চাইছি, তার যেই ভাষ্য বা তার যেই তার যে ব্যবহার এবং তার পার্সোনালিটির সাথে তার ব্যবহারটি তো বরং আমার কাছে আকাশ পাতাল তফাৎ, একটা বিগ ডিফারেন্স মনে হয়েছে। এবং এতটাই ডিফারেন্ট আচরণ ছিল তার, তিনি কোনোভাবেই সাক্ষাৎকার আমাকে দিলেন না। কেন দিলেন না? এটা হচ্ছে আমি তার সাইকোলজির জায়গা থেকে বুঝতে চাইছি। দেশের একটা বড় মিডিয়া, হ্যাঁ, এবং ওয়েল নোন একটা মিডিয়া, আপনি তাকে সাক্ষাৎকার দিলেন না। আপনি উদাহরণ দিলেন, এমন একটা ইললজিক্যাল উদাহরণ দিলেন, এবং সেটা আপনার কাছে লজিক্যাল হতে পারে, ওই নেতার কাছে লজিক্যাল হতে পারে, কিন্তু আমার কাছে আসলে লজিক্যাল মনে হয়নি। তারপর এটা আমাকে অনেক ভাবালো যে বিএনপির এই যে মিডিয়া ভীতি, বিএনপি যদি মিডিয়ার সামনে কথা না বলতে পারে এবং সেই কনস্ট্রাকটিভ কথাগুলো যদি বিএনপি মিডিয়ার সামনে না বলতে পারে, তবে বিএনপি আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটি বিএনপি আমার কাছে মনে হয় না জনগণের সামনে তুলে ধরতে পারবে। এবং যেই জনগণ বিএনপি করছে, আসলে জনগণের অর্থ আমি বুঝি না যে আসলে বিএনপির কাছে বা অন্যান্য রাজনৈতিক দলের কাছে জনগণের অর্থ কি। অতএব আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে বিএনপিকে আরো ম্যাচিওর রাজনীতি করতে হবে, এবং সেই ম্যাচিওর রাজনীতির জায়গা থেকে আমার মনে হয় যে বিএনপির ভাষাগত জায়গা, এবং আরও একটা উদাহরণ যদি আমি বলি, সেটি হচ্ছে মির্জা আব্বাস আরও একটি কথা বলেছেন, সেটি হচ্ছে টাকা লাগলে আমাদের বল, চাঁদা তুলে দিব। তার এই যে আপনি এই কথাটি বললেন, একজন রাজনৈতিক এত বড় একটা ফিগার আপনি এই কথাটি বললেন, তার কি বুঝায়? আপনারা চাঁদাবাজি করেন, আপনার দলের লোকজন চাঁদাবাজি করে। এই যে কথাটা আপনি ডাবল মিনিং একটা কথা বলে দিলেন, আপনাদেরকে ইজিলি টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিয়ে নিতে পারে জনগণ। অতএব বিএনপির কথাবার্তার জায়গায় এবং বিএনপির সিনিয়র রাজনীতিকদের কথাবার্তার জায়গায় আরও সাবধানতা অবলম্বন করা বলে আমার কাছে মনে হয়। অন্যথায় মান সম্মান ইজ্জত নষ্ট হতে পারে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ।